হাই এভরিওয়ান। তো আজকে আমার এই ভিডিওটাতে আমি আলোচনা করব ক্লাস 9 রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় এবং তৃতীয় টপিকটি। ঠিক আছে, তো আমাদের যে প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমরা রাজনৈতিক দলের ধারণা এবং তার প্রয়োজনীয়তা সম্বন্ধে মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি যে রাজনৈতিক দল কিসের জন্য এসছে, কবে থেকে এসছে এবং সেটা কিসের জন্য কতটুকু প্রয়োজনীয়। ঠিক আছে, তো ওই যে বিশ্লেষণ থেকে আমরা এতটুকু জানতে পেরেছিলাম যে রাজনৈতিক দল গণতন্ত্রের একটা অপরিহার্য অঙ্গ, অর্থাৎ রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র, আর গণতন্ত্রে যদি রাজনৈতিক দল না থাকে তাহলে দুটোই কখনো সম্পূর্ণ হতে পারবে না। তো আজকে আমাদের যে অধ্যায় বা আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ভারতের রাজনৈতিক দল। তো আমরা আগে জেনে ফেললাম যে রাজনৈতিক দল কী, এবং আমরা এটাও জানি যে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। আর ভারতবর্ষ শুধু গণতান্ত্রিক দেশই না, এটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। তো এই দেশে, যেটা বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, সেই দেশে আবশ্যিকভাবে কি থাকবে, রাজনৈতিক দলের একটা গুরুত্ব থাকবে। তো চলো আমরা দেখে নিই ভারতের রাজনৈতিক দলের কি ভূমিকা আছে। তো ভারতবর্ষের রাজনৈতিক দলের ইতিহাস অনুসন্ধান করতে হলে আমাদের ফিরে যেতে হবে 1885 সালে। ভারতের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল এই সালে। তো আমাদের ভারতের যদি আমাদের কখনো প্রশ্ন আসে যে ভারতের প্রথম রাজনৈতিক দল কি বা কোনটি বা কবে জন্ম হয়েছিল তার, তো এটা আমাদের মাথায় রাখতে লাগবে যে ভারতের প্রথম যে রাজনৈতিক দল সেটা পরাধীন ভারতবর্ষে সৃষ্টি হয়েছিল এবং সেটা হয়েছিল 1885 সালে। 1885-এ সেটা কি হয়েছিল, তৈরি হয়েছিল। একজন অবসরপ্রাপ্ত আইসিএস অফিসার এলেন অক্টোভিয়ান হিউম, তারই নেতৃত্বেই দলটির জন্ম হয়। এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম কে করেছিলেন বা জন্ম কার হাত ধরে হয়েছিল, সেটা হয়েছিল একজন আইসিএস অফিসার এলেন অক্টোভিয়ান হিউমের হাত ধরে। দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে পরাধীন ভারতবর্ষের জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছিল এবং অন্যতম রাজনৈতিক অনুষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছিল। এটি যেহেতু দেশের প্রথম রাজনৈতিক দল ছিল, তো এটাতে জুড়ে কী ছিল, দেশের মানুষের অসংখ্য আশা আকাঙ্ক্ষা ছিল এবং সেটা কোথাও না কোথাও ভারতের মানুষের যতই আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে না খুবই ভালোভাবে কি করেছিল, পূরণ করতে পেরেছিল এবং দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে সেটি স্বীকৃতি পেয়েছিল। অনেকে 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে দেশের প্রথম রাজনৈতিক দল বলে থাকেন। আবার অনেকের এটা মতানৈক্য তো থাকেই না, এসব ঐতিহাসিক ব্যাপারে মতানৈক্য থাকতেই পারে। তো অনেকে এটা বলেন যে 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটা দল গঠন করেছিলেন যেটার নাম ছিল দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এবং সেই দলটাই দেশের প্রথম রাজনৈতিক দল। যদিও তা দল নয়, একটি রাজনৈতিক সংগঠন মাত্র ছিল। তবে এটা কোনো দল ছিল না, একটা সংগঠন ছিল, এটা কোনো টিম ছিল না, বা এটা একটা অর্গানাইজেশন ছিল। ঠিক আছে, যেটাতে রাজনৈতিক পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল, বাট সেটা কোনো রাজনৈতিক দল সেটাকে বলা যায় না, রাজনৈতিক দল হওয়ার সেটা যোগ্যতা ছিল না। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন বা প্রথম সভাপতি কে ছিলেন, সেটা ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার সভাপতিত্বে দলের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই শহরে, বর্তমান মুম্বাই, এবং তারই সভাপতিত্বে কি হয়েছিল, জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশনটা ছিল সেটা হয়েছিল। জাতীয় কংগ্রেসের পরে 1906 সালে মুসলিম লীগ নামক অন্য একটি দলের জন্ম হয়, এবং আমাদের দেশের দ্বিতীয় পার্টি ছিল মুসলিম লীগ, পলিটিক্যাল পার্টি ছিল মুসলিম লীগ, যেটা জন্ম হয়েছিল 1906 সালে। তৃতীয় রাজনৈতিক দল হিন্দু মহাসভা 1916, তৃতীয় দল গঠন হয়েছিল 1916 সালে, হিন্দু মহাসভা। চতুর্থ রাজনৈতিক দল স্বরাজ পার্টি, চতুর্থ রাজনৈতিক দল ছিল স্বরাজ। 1922 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুর নেতৃত্বে এই দলটি জন্মগ্রহণ করেন। অবশেষে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সঙ্গে সামিল হয়ে যায়। তো এই যে স্বরাজ পার্টিটা সেটা গঠন করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু।
কিন্তু পরবর্তীকালে কি হয়, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে এই দলটি মিশে যায়। ভারতবর্ষের ইতিহাসের প্রথম বামপন্থী দল ভারতীয় সাম্যবাদী দল। এবারে আমরা এত সময় বললাম আমাদের পলিটিক্যাল দলগুলোর মধ্যে, এবার পলিটিক্যাল দলগুলোর মধ্যে একটা দল আসলো, সেটা হচ্ছে বামপন্থী, অর্থাৎ লেফটিস্ট থিঙ্কিং নিয়ে যে দলগুলো ছিল। এর মধ্যে প্রথম দল ছিল ভারতীয় সাম্যবাদী দল। এটির জন্ম হয় 1924 সালে। কার্ল মার্ক্সের সাম্যবাদী আদর্শকে কেন্দ্র করে এই দলের জন্ম। এই দলটি পরাধীন ভারতের পঞ্চম রাজনৈতিক দল। তো আমরা জানি যে লেফটিস্ট যে যতগুলোই পার্টিজ আছে সে সবগুলোই কী করে, কার্ল মার্ক্স উনার চিন্তাধারাকে গ্রহণ করেই পার্টিটি গঠিত হয়। তো আমাদের দেশের যে প্রথম সাম্যবাদী দলটা ছিল, প্রথম বামপন্থী দলটা ছিল, সেই দলটার নাম ছিল সাম্যবাদী দল, যেটা 1924 সালে গঠিত হয় এবং এটা আমাদের ভারতের পঞ্চম রাজনৈতিক দল ছিল। ঠিক আছে। 1908 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যেই সোশ্যালিস্ট ফোরাম নামে একটি সাম্যবাদী আদর্শের সংগঠন জন্ম নেয়। এটি স্বাধীনতা লাভের পর সমাজবাদী দলরূপে আত্মপ্রকাশ করে। 1908 সালে কি হয়েছিল, আমাদের জাতীয় কংগ্রেসের মধ্যেই একটা পার্ট ছিল, একটা কি বলবো, কংগ্রেসের মধ্যেই একটা থাকে না ছোট একটা পার্ট, কংগ্রেসের একটা সংগঠনেরই একটা মধ্যে ছোট্ট একটা সংগঠন, তার নাম ছিল দ্য সোশ্যালিস্ট ফোরাম। এবং এই ফোরামটাই পরবর্তীকালে, এই সোশ্যালিস্ট ফোরামটাই পরবর্তীকালে আমাদের যে স্বাধীনতা পরবর্তীকালে সমাজবাদী দলরূপে কী করে আত্মপ্রকাশ করে। ঠিক আছে। দেশ স্বাধীন হবার পরে সমগ্র ভারতে রাজনৈতিক দল গঠনের একটা জোয়ার উঠল। প্রথম সাধারণ নির্বাচনে 50টিরও বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মাত্র 14টি দলই সর্বভারতীয় পর্যায়ের ছিল, বাকি দলগুলো ছিল রাজ্য এবং আঞ্চলিক পর্যায়ে। প্রথম সাধারণ নির্বাচনের কিছুদিন পূর্বে সোশ্যালিস্ট ফোরাম দলটি কৃষক মজদুর পার্টির সাথে যুক্ত হয়ে প্রজা সোশ্যালিস্ট পার্টির জন্ম দেয়। তো দেশ স্বাধীন হবার পরে কি হয়েছিল, আমাদের ভারতে রাজনৈতিক দলের জন্মগ্রহণ মানে অত্যাধিকভাবে বেড়ে গেছিল। প্রথম সাধারণ নির্বাচনে 50টিরও বেশি রাজনৈতিক দল কী করেছিল, অংশগ্রহণ করেছিল। তবে তার মধ্যে সবগুলোই কিন্তু সর্বভারতীয় পর্যায়ে ছিল না, বেশ কিছু আঞ্চলিক দল ছিল, আবার রাজ্যিক দল ছিল। শুধুমাত্র 14টি দলই ছিল কি ছিল, সর্বভারতীয় পর্যায়ের। তাছাড়াও এখানের মধ্যে বলছে যে আমরা আগে যে পড়েছিলাম যে সোশ্যালিস্ট ফোরাম কংগ্রেসের একটা অংশ ছিল, সেই ফোরামটি কৃষক মজদুর পার্টির সাথে যুক্ত হয়ে প্রজা সোশ্যালিস্ট পার্টির জন্ম দিয়েছিল। তাছাড়া স্বতন্ত্র দল, ভারতীয় ক্রান্তি দল, জনসংঘ, মার্ক্সবাদী, সাম্যবাদী, জনতা দল, ভারতীয় লোক দল, ভারতীয় জনতা দল ইত্যাদি আরও অনেক রাজনৈতিক দলের কী হয়েছিল, জন্ম হয়েছিল। বিগত দিনগুলোতে এক একজন রাজনৈতিক নেতাকে কেন্দ্র করে এক একটি রাজনৈতিক দল দেশে আত্মপ্রকাশ করতে দেখা গেছে। এমনও দেখা গেছে যে এক একটা রাজনৈতিক ব্যক্তি, আমরা যে বলি না পলিটিক্যাল লিডার্স, ওদেরকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দলও বনে গেছে। ওদের কোনো আইডিওলজি নেই, ওদের কোনো বিশেষ ওদের কোনো বিশেষ তাৎপর্য নেই গঠন হওয়ার, রাজনৈতিক দল হওয়ার মতো ওদের কোনো বিশেষ কি বলবো, ওদের কোনো বিশেষ উদ্দেশ্য নেই। ওরা শুধুমাত্র একটা ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে কি করেছে, একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে। এবারে দেখবে বইয়ের মধ্যে একটা হলুদ বাস্কের মধ্যে লেখা আছে ভারতের বর্তমানের কয়েকটি মুখ্য রাজনৈতিক দলের কথা, যার মধ্যে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা দল অর্থাৎ বিজেপি, ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআই, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিএম, তৃণমূল কংগ্রেস টিএমসি, আম আদমি পার্টি যেটা আপ, আমরা এগুলোর নাম সবসময় শুনে থাকি। এখনের রাজনৈতিক প্রেক্ষাপটে এই পার্টিগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, আর ওদের কথা আমরা সবাই জানি, ওদের কথা আমরা সবাই নিউজ খুললে বা কোনো পলিটিক্যাল ইভেন্ট যখন হয় আমাদের দেশে, তখন আমরা এই পার্টিগুলোর সম্বন্ধে সবসময় কি করতে পারি, জেনে থাকতে পারি, রাইট? সো তো এবারে আমরা পড়ব আঞ্চলিক রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতা। এত সময় তো বললাম আমরা ভারতের রাজনৈতিক দলের কথা, তবে এবার আমরা স্পেসিফিক্যালি আসব আঞ্চলিক দলের কথা।
এবারে আমরা জেনে যাই যে আঞ্চলিক দল কি। আঞ্চলিক দল হচ্ছে যেটা সর্বভারতীয় পর্যায়ে এতটা যোগ্যতা নেই, এতটা গ্রহণযোগ্যতা নেই, কিন্তু একটা জায়গায়, একটা পার্টিকুলার জায়গায় বা একটা পার্টিকুলার রিজিয়নে, কয়েকটা রাজ্যে, নর্থে হতে পারে, সাউথে হতে পারে, একটা দুটো রাজ্যে এটার খুব বেশি কি আছে, গ্রহণযোগ্যতা আছে। ঠিক আছে, একটা অঞ্চল বিশেষে এটার খুব বেশি ডিমান্ড, এটাকে বলা হয় আঞ্চলিক দল। আঞ্চলিক রাজনৈতিক দলের জন্ম ভারতীয় দলীয় ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক। ঠিক আছে, গত 7 দশকে ভারতের প্রথম আঞ্চলিক দল ডিএমকে, দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম এর জন্ম হয়। এর আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে আঞ্চলিকবাদী চিন্তাধারা পুষ্ট আরও কিছু রাজনৈতিক দল দেশে আত্মপ্রকাশ করে। বিশেষ করে গত 80 দশকে বহু সংখ্যক রাজনৈতিক দলের জন্ম হয়। ফলে এই দশককে আঞ্চলিক রাজনৈতিক দলের সোনালী দশক বলে অভিহিত করা হয়। এবারে কি বলছে যে এই আঞ্চলিক দলের যে সৃষ্টিটা সেটা একদমই স্বাধীনতার পরে হলেও সেটা এতটা উল্লেখযোগ্যভাবে পায়নি, কেন কি স্বাধীনতা পরবর্তী নির্বাচনী ইলেকশনে কী হয়েছিল, ওই যেগুলো যেগুলো সর্বভারতীয় ক্ষেত্রে যে পার্টিসগুলো ছিল সেগুলি ইম্পর্টেন্স পেয়ে গেছে। তো কিছু কিছু বিশেষভাবে আঞ্চলিক দল গঠন হতে শুরু করে 60-এর দশক থেকে। ঠিক আছে, প্রথম যে আঞ্চলিক দলটা গঠন হয় তার নাম ছিল ডিএমকে, যেটা দক্ষিণে হয়, সাউথে এটা হয়। এটা পুরো ডিএমকে, যেটা ফুল ফর্ম হচ্ছে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম। এটার সাথে সাথে যখন এটা তৈরি হলো বা এই দলটি গঠন হলো, তার সাথে সাথে অন্যান্য যে দেশের অন্যান্য প্রান্তে কী হয়েছে, আরও অন্যান্য মতাদর্শে যারা সর্বভারতীয় ক্ষেত্রে ওদের মনে হয় যে সর্বভারতীয় ক্ষেত্রে ওরা এতটা মেল খেতে পারে না, ওরা কী করেছে, নিজেদের আঞ্চলিক দল কী করেছে, গঠন করে ফেলেছে। তার মধ্যে 1980 বা 80-র দশক কী হয়েছে, অনেক আঞ্চলিক দলের জন্ম হয় এবং এই দশকটাকেই বলা হয় আঞ্চলিক দলের সোনালী দশক। ঠিক আছে, অর্থাৎ গোল্ডেন ডেকেড। হ্যাঁ, মানে এটা খুব, আমরা বলি না গোল্ডেন যুগ, গোল্ডেন পিরিয়ড, সো এটা বলা যায় যে এই দশকটা হচ্ছে ওদের গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন ডেকেড। ওকে, ভাষা, ধর্ম, সংস্কৃতির বৈচিত্র্যে ভরা ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল এবং জাতিগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় এবং স্বার্থ অক্ষুণ্ণ রক্ষার্থে নানা প্রচেষ্টা অব্যাহত। তারই সূত্র ধরে নানা আঞ্চলিক দল দেশে আত্মপ্রকাশ করেছে। তদুপরি সাংস্কৃতিক বিভিন্নতায় পরিপূর্ণ এই দেশে একটা অখণ্ড জাতীয়বাদী ভাবধারা সুদীর্ঘ কাল ধরে বজায় রাখাটাও বেশ জটিল। বিশেষ করে চতুর্থ সাধারণ নির্বাচনের পর থেকে ভারতবর্ষে ক্রমান্বয়ে আঞ্চলিকতাবাদী চিন্তাধারা প্রকট হয়ে ওঠে। আমরা জানি ভারতবর্ষে হাজারো জাতি, হাজারো ভাষা, বহু ধর্ম আর বহু বিভিন্ন চিন্তাধারার লোক আছে। তো এত ডাইভার্সিটির মধ্যে ইউনিটিটাকে ধরে রাখা সেটা খুব কষ্ট, আর এটাই আমাদের দেশে আঞ্চলিক দলের জন্মের একদম ভিত্তিস্বরূপ। যে আমাদের দেশে কি আছে, অসম্ভব ডাইভার্সিটিস, মানুষের চিন্তাধারা, মানুষের কারোর সাথে কারো মিল নেই। এই চিন্তাধারাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতেই আঞ্চলিক দলগুলোর জন্ম। আঞ্চলিক দলগুলো তো এমনি এমনি জন্ম হয়নি, আঞ্চলিক চিন্তাধারার, আঞ্চলিক মতামতের ভিত্তিতে এই আঞ্চলিক দলগুলো কী হয়েছে, সৃষ্টি হয়েছে। এবং বহুদিন ধরে প্রথম কী হয়েছে, প্রথম আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি, তো আমাদের একটা ইউনিটি ছিল, কিন্তু যত দিন গেছে আমাদের মধ্যে এই ইউনিটিটি থেকে আমরা ডাইভার্সিটির দিকে বেশি ধ্যান দিতে শুরু করেছি। আর তার এটা যে মানুষের মনে কতটুকু আঞ্চলিকতাবাদ এসে গেছে তার প্রথম প্রমাণ পাওয়া যায় আমাদের চতুর্থ নির্বাচনে। সেই সময় থেকে কী হয়েছে, আঞ্চলিক দলগুলো ইম্পর্টেন্স পেতে শুরু করেছে। ঠিক আছে, তো আঞ্চলিক রাজনৈতিক দলের জন্মের মূল কারণ হিসেবে কিছু বিষয়কে এখানে দেওয়া হলো। প্রথম, সর্বভারতীয় রাজনৈতিক দলের বৈষম্যমূলক নীতি। কি হয়, এই যে সর্বভারতীয় দলটা আছে না, এই সর্বভারতীয় দলগুলো কি করে, এই সর্বভারতীয় দলগুলোর মধ্যে কোনো একটা পার্টিকুলার রিজিয়নের ডোমিনেন্স থাকতে পারে। তখন ওই দলটা কি করে, হতে পারে একটা পার্টিকুলার রিজিয়নকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে আর অন্য একটা রিজিয়নের দিকে হয়তো এতটা মন দিচ্ছে না। তো ধীরে ধীরে কি হয়, ওই বৈষম্যমূলক নীতির ফলে যেসব জায়গা লাভবান হচ্ছে না, কেন্দ্রের নীতির লাভবান না হওয়া জায়গাগুলোর মনে একটা
বৈমাতৃসুলভ একটা মনোভাব এসে যায়, ঠিক আছে? তো তখন ওরা ভাবে যে আরে আমরা তো বঞ্চিত অনেক কিছু থেকে, আমরা কেন পাবো না? ওই তারা কি করে নিজেদের মতকে জানানোর জন্য ওরা ভাবে যে হ্যাঁ, রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি যাই তার জন্য আমাদের রাজনৈতিক দল প্রয়োজন। তো ওদের সেই চিন্তাধারাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক দলগুলো প্রথমত গড়ে ওঠে। 2 নম্বর, দেশের বিভিন্ন ভাষা ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যেকার তারতম্য খুব ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে ভাষা একটা বিভেদ আছে, আমাদের ধর্মের একটা বিভেদ আছে। তো এই বিভেদগুলো সময় সময় খুব বেশিভাবে উঠে আসে, আর তখন ওই বিভেদগুলোর জন্যই আমরা কি করি, এক একটা রাজনৈতিক দলের জন্ম দিয়ে ফেলি, তাই তো? কখনো নিজের ভাষাকে রক্ষা করতে, কখনো ধর্মকে রক্ষা করতে, কখনো জাতিকে রক্ষা করতে, কখনো নিজের জায়গাকে রক্ষা করতে আমরা কি করি, এক একটা রাজনৈতিক দলকে গঠন করি। সংখ্যালঘু মানুষের নিরাপত্তাহীনতার ভাব, এটাও কিছুটা সংখ্যালঘু, ধর্মীয় হতে পারে, ভাষিক হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। যারা সংখ্যালঘু অর্থাৎ সংখ্যায় কম, তারা অনেক সময় কী ভাবে যে যারা সংখ্যা গরিষ্ঠ তারা কি করবে, আমাদের উপর অত্যাচার করবে। সেই অত্যাচারকে বাঁচার জন্য ওরা অনেক সময় কি করে, রাজনৈতিক দল গঠন করে ফেলে, ঠিক আছে? কেন্দ্রীয় সরকারের অধিক ক্ষমতা কেন্দ্রীকরণের প্রবণতা তথা রাজ্যের সম্পদসমূহের উপর অধিক কর্তব্য লাভের প্রচেষ্টা। হ্যাঁ, তো কেন্দ্র কি করে, অনেক সময় সে চায় যে ওরা বেশি পাওয়ারফুল হবে, নিচের ওরা কম পাওয়ারফুল হবে। তো এই যে প্রচেষ্টা, সেটা কখনো কখনো কি করে, রাজ্যের যে সম্পত্তিটা আছে সেটা কেন্দ্র বেশি করে নিতে চায়। তো রাজ্য উইক হয়ে যায়, রাজ্য কেন্দ্রের উপর সবসময় ডিপেন্ডেন্ট থাকে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট মোর পাওয়ারফুল, স্টেট গভর্নমেন্ট লেস পাওয়ারফুল। তো এই জিনিসটা অনেকেরই ভাল লাগে না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল বেশি পাওয়ারফুল হওয়া দরকার, আবার সবসময় যদি সেন্ট্রাল বেশি পাওয়ারফুল থাকে তাহলেও হবে না। তো এই জিনিসটা, এই যে মতবিরোধ, এই যে ব্যাপার স্যাপার, সেটার জন্য অনেক সময় রাজনৈতিক দল, আমরা আঞ্চলিক দলকে করি, আমরা গঠন করি। সকল রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সমদৃষ্টির অভাব। হ্যাঁ, যেটা বললাম যে বৈমাতৃসুলভ ব্যবহার করা হয়, কারোর সাথে খুব ভালো, কারোর সাথে মোটামুটি, কারোর সাথে খুব খারাপ। তো সবার সাথে সমদৃষ্টি দেওয়া হয় না, দৃষ্টির মধ্যে কি হয়, ভেদ এসে যায়। সেই ভেদটার জন্য অনেক সময় কি হয়, রাজনৈতিক দল গঠন হয়। রাষ্ট্রীয় দলের তথা কেন্দ্রীয় সরকার রাজ্য পর্যায়ে নেতার দুর্বলতা ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নেতারা, পলিটিক্যাল লিডাররা, তারা রাজ্যিক পর্যায়ে দুর্বল, অর্থাৎ সেন্ট্রাল লেভেলে ওরা খুব পাওয়ারফুল, বাট স্টেটে ওদের কোনো পাওয়ারফুল লিডার্স নেই, কোনো একটা পার্টিকুলার পার্টি ধর। তো তখন এই রাজ্যের মানুষ ওই সেন্ট্রাল পার্টিটাকে সাপোর্ট করতে পারে না। ওরা ভাবে ওর তো কোনো স্ট্রং লিডার আমাদের এখানে নেই, রাইট? তো তখনও ওই যে একটা ব্যাপার সেপার থেকে যায় যে কাকে সাপোর্ট করব, আমরা কি রাজ্যের জন্য সাপোর্ট করব না সেন্ট্রালের জন্য? তো তখন মানুষ নিজেদের মধ্যেই কনফিউজ থাকে যে ও তো সেন্ট্রালের লিডার, ও রাজ্যকে দেখবে কি করে, রাজ্যের জন্য আমাদের স্ট্রং লিডার লাগে। তো তখন রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের নিজস্ব লিডারের জন্য কি করা হয়, আবার আঞ্চলিক দল গঠন করা হয়, যাতে রাজ্যের একটা প্রতিনিধিত্ব থাকে। সেন্ট্রাল লিডার তো রাজ্যকে এসে প্রতিনিধিত্ব করছে না, আর প্লাস ওর কোনো স্ট্রং লিডার আমাদের রাজ্যে নেই। তো কে করবে, আমাদের একজন নেতা লাগবে। সেটাই মনোভাব মানুষের, যে আমার একটা লিডার লাগবে, আমার একটা ব্যক্তি লাগবে যে আমাদের কি করবে, আমাদের মতামতকে তুলে ধরবে, ঠিক আছে? বর্তমান ভারতবর্ষে উল্লেখযোগ্য আঞ্চলিক দলগুলো হলো ডিএমকে, AIDMK, এগুলো হচ্ছে, এই দুটোই হচ্ছে তামিলনাড়ুর, আকালি দল যেটা হচ্ছে পাঞ্জাবের, তেলুগু দেশম পার্টি অন্ধ্রপ্রদেশের, ন্যাশনাল কনফারেন্স জম্মু কাশ্মীরের, অসম গণ পরিষদ অসমের, মিজো ন্যাশনাল ফ্রন্ট এটা মিজোরামের, শিবসেনা মহারাষ্ট্রের, নাগাল্যান্ড পিপল ফ্রন্ট নাগাল্যান্ডের, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ড ইত্যাদি। উপরোক্ত দলগুলোর মধ্যে বেশ কিছু রাজনৈতিক দলই রাজ্যের সরকার গঠন করতে সক্ষম হয়েছে এবং কেন্দ্র সরকার গঠনে কখনো কখনো অংশীদার হয়েছে। তো এই দলগুলো কখনো কখনো কি হয়েছে, রাজনৈতিক, হ্যাঁ এখানের মধ্যে অনেকেই লাইক ADMK,
AIDMK अकाली दल बोलो, तेलुगु देशम बोलो, ন্যাশনাল কনফারেন্স বলো, অসম গণ পরিষদ বলো, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলো, এই সবগুলোই শিবসেনা বলো, এই সবগুলোই কখনো না কখনো মিজো ন্যাশনাল ফ্রন্ট, ইয়াস, নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট, ওরা কখনো কখনো নিজের পার্টিকুলার জায়গায় ওরা রাজ্য সরকার ওরা ওদের আন্ডারে ছিল। আবার কখনো কখনো সেন্ট্রাল লেভেলেও ওরা খুব ইম্পর্টেন্স পেয়ে গেছে, ইম্পর্টেন্ট রোল আছে। এখানে অনেকেই আছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে ওদের প্রেজেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে ওদের পার্ট আছে বা ছিল, বা পাস্ট সেন্ট্রাল গভর্নমেন্টে ওদের হাত ছিল, ওদের অংশীদার ছিল ওরা। তো আজকের এই পুরো বিষয়বস্তু থেকে আমরা বুঝলাম যে ভারতের রাজনৈতিক দল কোনগুলো, কিছু ইম্পর্টেন্ট নামও আমরা পেয়েছি, এবং তোমরা চ্যাপ্টার পড়লে ভারতের কিছু সর্বভারতীয় দলগুলোর নাম জেনে নেবে, কিছু আঞ্চলিক দলের নাম জেনে নেবে, যেটা আমাদের পরীক্ষার পারপাসে তো খুব দরকার, তাছাড়াও আমাদের সবসময় সেটা আমাদের লাগবে। আর তা চলো এবার আমরা আমাদের শেষ করার আগে দেখে নিই আমাদের এই চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট লাইনস, যেটা আন্ডারলাইন করা, যেটা হাইলাইট করা আই গেস খুব ইম্পর্ট্যান্ট। তো চলো এই লাইনগুলো দেখে নিই। তো আজকে চ্যাপ্টার থেকে আমরা জানতে পারলাম যে ভারতের প্রথম রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। অ্যালেন অক্টোভিয়ান হিউমের নেতৃত্বে কংগ্রেসের জন্ম হয়েছিল 1885 সালে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের প্রথম সভাপতি। 1906 সালে মুসলিম লীগ, 1916 সালে হিন্দু মহাসভা এবং 1922 সালে স্বরাজ নামের রাজনৈতিক দলের জন্ম হয়। ঠিক আছে, ভারতের প্রথম বামপন্থী দল হলো ভারতীয় সাম্যবাদী দল, এবং ভারতের প্রথম আঞ্চলিক দল হলো ডিএমকে। তো এইসব ছিল এই চ্যাপ্টারের কিছু মূল পয়েন্টস। তো এই মেন পয়েন্টসগুলোর সাথেই আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আমরা পরবর্তী ভিডিওতে ভারতীয় রাজনৈতিক দল সম্বন্ধে আরও কিছু জানব। বাই।